শুক্রবারের শক্তিশালী কম্পনের পর ২৪ ঘন্টা না যেতেই আবারও ভূমিকম্প। এবারও উৎপত্তি ঢাকা থেকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশ এলাকায়, যদিও অনুভূত হয়েছে আশুলিয়ার বাইপাইলে। ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৩.৩। ভূকম্পনে নরসিংদীর পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশাপাশি পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয়। আমরা সেই ফাটলের দৈর্ঘ্য, প্রস্থ এবং কতটুকু অংশ গভীরতায় সেটা ডেবে গিয়েছে এবং এই ফাটলটা কি ভূমিকম্পের সাথে সম্পর্কজনিত কিনা সেটি আমরা আজকে নির্ণয় করছি এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি, যা আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দেখব। আমাদের উদ্দেশ্য হলো এই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলা আমরা কাজে লাগাই সেগুলোকে সংগ্রহ করার জন্য। অ্যাকচুয়ালি এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির শেষ ঠিকানাও হয়েছে বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে। রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল ১৩ বছরের ছোট্ট রিমন। শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের। গ্রামের বাড়ির লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা। গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক। পরে বেলা ৯টায় সদর উপজেলার বশিকপুর গ্রামে আস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে। আমার ভাই গতকালকে সকাল 10:15 সময় বাসা থেকে বের হয়। ভূমিকম্প হয় 10:36 কি 37। তখন আমার ভাই এবং আমার বাতিতে দুজন স্পট ডেটে মারা যায়। গতকালকে যে ঘটনাটি ঘটছে এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ভূমিকম্পের সময় নরসিংদী পলাশের গাবতলী এলাকায় পরিবারের সাথেই ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় একতলা ভবনের সিলিং ধসে গুরুতর আহত হন দেলোয়ার ও ছেলে ওমর। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এরপর নরসিংদীতে প্রথম নামাজে জানাজা হয় বাবা ছেলের। পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমর। দিকে ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফির মরদেহ নেওয়া হয়েছে বগুড়ায়। দুপুরে শহরের সুচাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। রাজধানীর বংশালের কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঢাকার সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে। এ সময় তিনি ভবন মালিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন। রাজুক চেয়ারম্যান বাড়ির নকশা চাইলে দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। চেয়ারম্যান জানান, 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করা হবে। ভূমিকম্পের পর থেকে পলাতক পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। 7 দিনের সময় দেওয়া হলো। আপনি এই 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন, করে এটা আমার অফিসাররা আসবে। আপনি ফোন নাম্বার রাখো, ফোন নাম্বার নেন, আপনি দিবেন। আর না হলে আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। ভূমিকম্পে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। এখনো ভর্তি আছেন 23 জন। হাসপাতালের পরিচালক জানান, যারা ভর্তি আছেন তাদের আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল। বেশিরভাগই আঘাত পেয়েছেন আতঙ্কে দৌড়াদৌড়ি করতে গিয়ে। শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অনেকে। এর মধ্যে পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন 23 জন। যখন ভূমিকম্প হচ্ছিল তখন চাচা আমার বাইক রাইডিংয়ে ছিল, তখন 70-75 এরকম স্পিডে ছিল, তখন ব্যালেন্স হারায়া আরেক গাড়িতে ধাক্কা মারছে। যখন ভূমিকম্প হয় তখন রডের কাজ করে উপরে, তখন উনি বুঝতে পারে না, মাথা ঘুরন মারে, ঝাঁকুনির সাথে উনি পড়ে যায়। পঙ্গু হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান জানান, ভর্তি রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নেই, সবার অবস্থা এখন স্থিতিশীল আছে। তো আমাদের এখানে 119 জন সর্বমোট আহত অবস্থায় এসেছে। এদের অনেকেই গুরুতর আহত, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কারো জয়েন্ট ছুটে গেছে। তো এদের মধ্যে বেশিরভাগই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। 23 জনের একটু অবস্থা গুরুতর, তাদেরকেও অপারেশন করা হয়েছে, প্লাস্টার দেওয়া হয়েছে বা অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু আবারও অপারেশন বা এই ধরনের চিকিৎসা তাদের প্রয়োজন রয়েছে।
এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে শতাধিক, বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।